আজ থেকে 100 বছর আগেই মহাকাশের এমন কিছু রহস্য তিনি বলেছিলেন যা সেই সময় কোনো বিজ্ঞানী বিশ্বাস করেনি, কিন্তু আজ 100 বছর পর আধুনিক বিজ্ঞান সেই থিওরিকে সত্যি প্রমাণ করেছে। তিনি ঠিক এতটাই জিনিয়াস ছিলেন। তিনি বলতেন, যে মানুষ আজ পর্যন্ত কোনো ভুল করেনি সে আজ পর্যন্ত নতুন কিছু করার কোনো চেষ্টাই করেনি। আমি কথা বলছি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের বিষয়ে। তিনি এতটাই জিনিয়াস ছিলেন যে একাই হাজারো বিজ্ঞানীদের থেকে বেশি নিজের ব্রেনকে কাজে লাগাতে পারতেন। যেসব থিওরির বিষয়ে আমরা সাধারণ মানুষরা ভাবতেও পারি না, তিনি সেই সব থিওরি আবিষ্কার করেছিলেন এবং সারা পৃথিবীর সামনে সেগুলিকে সহজ ভাষায় নিয়ে এসেছিলেন। আর এই কারণেই অনেকে মনে করেন আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের থেকে আলাদা। আইনস্টাইন নিজেও এই বিষয় জানতেন। এই কারণে তিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেন কোনো রকম রিসার্চ করা না হয়। কিন্তু তার এই শেষ ইচ্ছেকে সম্মান জানায়নি এক লোভী ডাক্তার, যে আইনস্টাইনের মৃত্যুর পর তার ব্রেন চুরি করে নিয়েছিল, এমনকি তার উপরে অনেক রিসার্চও করেছিল। আর সেই রিসার্চ থেকে আইনস্টাইনের ব্রেন সম্বন্ধে এমন কিছু তথ্য সামনে আসে যা দেখে বিজ্ঞানীরাও হতবাক হয়ে গেছে। এবার প্রশ্ন হলো, আইনস্টাইনের ব্রেনে কি এমন ছিল যাতে তিনি একজন সাধারণ মানুষের থেকে কয়েক গুণ বেশি জিনিয়াস ছিলেন? আর কেন তার মৃত্যুর পর তার ব্রেন চুরি হয়েছিল? 14 মার্চ 1879 সালে জার্মানির উলম প্রদেশে একটি ইহুদি পরিবারে আইনস্টাইনের জন্ম হয়। কিন্তু তার জন্মের সময় ডাক্তাররা লক্ষ্য করেন আইনস্টাইনের মাথা অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেকটা বড়। তারা ভাবেন এই বাচ্চাটি হয়তো মানসিকভাবে বিকলাঙ্গ হবে। তার বাবা মাও এটাই ভেবেছিলেন, কারণ একটি সাধারণ শিশু 2 থেকে 3 বছরের মধ্যে কথা বলা শিখে যায়। কিন্তু আইনস্টাইন টানা 4 বছর একটিও কথা বলেনি। একদিন তিনি যখন রাতে ডিনার করছিলেন, হঠাৎই বলে ওঠেন, আজকে স্যুপটা খুব গরম। এটা শুনে তার বাবা মা হতবাক হয়ে যান। তারা খুশি ছিলেন, কিন্তু ঠিক তেমনই আশ্চর্য ছিলেন। তখন আইনস্টাইনের কাছে জিজ্ঞাসা করা হয় সে এতদিন কেন কথা বলেনি। উত্তরে আইনস্টাইন জানান, এতদিন সবকিছু ঠিকঠাকই ছিল। তার জীবনের এইসব আজব ঘটনা এখানে থেমে থাকেনি। তিনি একজন জিনিয়াস হলেও তারিখ এবং ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। এমনকি তিনি নিজের টেলিফোন নাম্বারও মনে রাখতে পারতেন না। তিনি বলতেন, যে জিনিস খাতা খুঁজলেই পাওয়া যাবে তা মনে রাখার দরকার কি? তবে এত জিনিয়াস ব্যক্তি নিজেকে কখনো জিনিয়াস বলতেন না। তিনি বলতেন, আমি তোমাদের মতো একজন সাধারণ ব্যক্তি, আমি শুধু একটু বেশি কৌতূহলী। 18 এপ্রিল 1955 সালে আমেরিকার প্রিন্সটন হসপিটালে আলবার্ট আইনস্টাইন মারা যান। সেই সময় তার মৃত্যুর কারণ জানার জন্য পোস্টমর্টেম করা হয়। আর যিনি এই পোস্টমর্টেম করছিলেন সেই ডাক্তার থমাস হার্বি গোপনে আইনস্টাইনের ব্রেন চুরি করে নেন। ডক্টর হার্বি জানতে চেয়েছিলেন আইনস্টাইনের ব্রেনে এমন কি ছিল যা তাকে পৃথিবীর সবথেকে বুদ্ধিমান বিজ্ঞানী বানিয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই হসপিটাল কর্তৃপক্ষ ডক্টর হার্বির এই কাজ সম্বন্ধে জেনে যান এবং তারা সাথে সাথে ডক্টর হার্বিকে তার চাকরি থেকে সরিয়ে দেন। এই সময় ডক্টর হার্বি আইনস্টাইনের ছেলে হ্যান্সকে যেন তেন প্রকারে রাজি করান, যাতে আইনস্টাইনের ব্রেনের রহস্য জানার জন্য সেই ব্রেনের উপরে পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়। হ্যান্সের অনুমতি পাওয়ার পর শুরু হয় ব্রেনের উপর দীর্ঘকাল ধরে চলা রিসার্চ। ব্রেনের উপরে রিসার্চ করার পারমিশন পেলেও ডক্টর হার্বি অনেক সমস্যায় পড়েন। প্রথমে তিনি হাসপাতালে চাকরি হারান, এমনকি তার ডাক্তারি লাইসেন্সও বাতিল হয়ে যায়। এরপর তার ওয়াইফের সাথে এই রিসার্চ নিয়ে নিয়মিত ঝামেলা হয়। শেষে তার ডিভোর্সও হয়ে যায়। সেই সময় ডাক্তার হার্বি ঠিক করেন এই ব্রেনের মোট 240টি ছোট ছোট টুকরো করবেন এবং সেগুলোকে পৃথিবীর বিভিন্ন রিসার্চ সেন্টারে গবেষণার জন্য পাঠাবেন। আইনস্টাইনের মতো একজন বড় মাপের বিজ্ঞানীর ব্রেনের উপরে রিসার্চ করার জন্য সব রিসার্চ সেন্টারগুলোই এক্সাইটেড ছিল। এই দীর্ঘমেয়াদী রিসার্চ প্রায় 30 বছর ধরে চলেছিল। অবশেষে 1985 সালে আইনস্টাইনের ব্রেনের উপরে একটি রিসার্চ পেপার পাবলিশ করা হয়। এটা ছিল প্রথম রিসার্চ পেপার। এর পরেও আগামী 28 বছরে বিভিন্ন রিসার্চ পেপার সামনে আসতে থাকে। এতে বলা হয় আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা ছিল। সবথেকে বড় যে ডিফারেন্সটি তারা লক্ষ্য করেছিলেন সেটা ছিল ব্রেনের কর্পাস কলসাম জায়গাটিতে। তো চলুন বিষয়টিকে একটু সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেই। আমাদের ব্রেন দুটো ভাগে বিভক্ত। আমাদের মাথায় কোনো চিন্তা আসলে বা ভাবনা আসলে প্রথমে আমাদের ব্রেনের একটি অংশে সেই ভাবনাটা সৃষ্টি হয়। তারপর সেই অংশ থেকে শরীরের বিভিন্ন অঙ্গের কাছে সিগন্যাল যায় সেই কাজটিকে সম্পূর্ণ করার জন্য। ব্রেনের বাঁদিকের অংশ আমাদের শরীরের ডান দিককে নিয়ন্ত্রণ করে, আর ব্রেনের ডান দিকের অংশ আমাদের শরীরের বাঁদিকের অংশকে নিয়ন্ত্রণ করে। বাঁদিকের ব্রেনের অংশ আমাদের কথা বলা, কোনো কিছুকে বোঝা, বিভিন্ন সমস্যার সমাধান করা এবং লেখা এই সব কাজে সহায়তা করে। আর ডান দিকের ব্রেনের অংশ আমাদের বিভিন্ন ক্রিয়েটিভ কাজ, কোনো জিনিসের আকার বোঝা, শিল্প, গান বাজনা এইসব কাজে সহায়তা করে। এবার আপনি ভাববেন এই সব কিছুর মধ্যে কর্পাস কলসাম অঙ্গটির কাজ কি? ধরুন আপনি একটি কিবোর্ডে কাজ করছেন বা 2 হাত দিয়ে একসাথে আপনি একটি কাজ করছেন। এবার 2 হাত দিয়ে কাজ করার সময় বা টাইপিং করার সময় বাঁ হাত দিয়ে একটি কোনো ভুল লেখা টাইপ করে ফেললে সাথে সাথে আমরা ডান হাত দিয়ে সেই লেখাটিকে মুছে ফেলি। কিন্তু একটু আগেই আপনাদেরকে বললাম যে আমাদের শরীরের ডান দিক এবং বাঁ দিককে ব্রেনের দুটো আলাদা অংশ নিয়ন্ত্রণ করে। তাহলে এই বাঁ হাত দিয়ে করা ভুল টাইপিং সাথে সাথে ডান হাত বুঝলো কিভাবে এত তাড়াতাড়ি ব্রেনের ডান অংশ থেকে বাঁ অংশে সিগন্যাল গেল?
ঠিক এইখানে কর্পাস কলসাম নামক অঙ্গটি কাজ করে। এই কর্পাস কলসাম অঙ্গটি ব্রেনের ডান অংশ বা বাঁ অংশের মধ্যে দ্রুত সংযোগ তৈরি করে এবং দুই ব্রেনের মধ্যে দ্রুত সিগন্যাল পাঠাতে হেল্প করে। বিজ্ঞানীরা যখন আইনস্টাইনের ব্রেনের উপর রিসার্চ করেন তারা লক্ষ্য করেন আইনস্টাইনের ব্রেনের এই অংশটি অর্থাৎ কর্পাস কলসাম অঙ্গটি অন্যান্য ব্যক্তিদের থেকে অনেক বড় ছিল, ফলে তার দুই ব্রেনের অংশ খুব দ্রুত সিগন্যাল আদান প্রদান করতে পারত। আর এই কারণে আইনস্টাইন অনেক কম সময়ের মধ্যে অনেক জটিল চিন্তাভাবনা করতে পারতেন। এই কর্পাস কলসাম অঙ্গটি ছাড়াও আইনস্টাইনের ব্রেনের প্যাটার্ন সাধারণ ব্যক্তিদের তুলনায় আলাদা ছিল। বিজ্ঞানীরা বলেন এই কারণে তার ব্রেনে নিউরনের ফ্লো অনেক ভালোভাবে হতো। নিউরনের ফ্লো বেশি হওয়ার মানে তার ব্রেনে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের শক্তি অনেক বেশি ছিল। তিনি এতটাই পারদর্শী ছিলেন যে কোনো পেপার বা পেন ছাড়াই তিনি জটিল জটিল সব অঙ্কের সমস্যা ভাবনা চিন্তার মাধ্যমে সলভ করে ফেলতে পারতেন। নিউরন বেশি হওয়ার আরও একটি কারণ বিজ্ঞানীরা দেন। যখন আইনস্টাইনের ব্রেনের ওজন পরিমাপ করা হয়েছিল তখন দেখা যায় এটির ওজন ছিল 1230 গ্রাম, কিন্তু একজন সাধারণ ব্যক্তির ব্রেনের ওজন হয় 1400 গ্রাম। বিজ্ঞানীরা বলেন আইনস্টাইনের ব্রেনের ভেতরে লাইনিং অনেক পাতলা ছিল, যার কারণে তার ব্রেনে বেশি পরিমাণ নিউরন ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষের থেকে আইনস্টাইনের ব্রেনের যে পার্থক্যটা রয়েছে এটা কি তার জন্ম থেকে ছিল নাকি জন্মের পর এই পরিবর্তনটা এসেছিল? আপনাদেরকে ভিডিওতে আগেই বলেছি জন্মের পর টানা 4 বছর আইনস্টাইন কোনো কথা বলেনি। তবে প্রথমবার কথা বলার পরেও তিনি বেশি কথা বলা পছন্দ করতেন না। নিজের চিন্তাভাবনার মধ্যে তিনি ডুবে থাকতেন। তিনি কোনো জিনিসকে মুখস্থ করা পছন্দ করতেন না, কোনো জিনিসকে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতেন। আর এই কারণে স্কুলে বাকি সব বিষয় খারাপ রেজাল্ট করলেও অঙ্ক এবং বিজ্ঞানের বিষয়ে তিনি অনেক বেশি নাম্বার পেতেন। 12 বছর বয়সে তার এক টিচার আইনস্টাইনের বাড়িতে ভুল করে একটি জ্যামিতির বই ফেলে যান। আশ্চর্যের বিষয় হলো আইনস্টাইন ওই বইটি পড়ে মাত্র একদিনের মধ্যেই জ্যামিতির সব থিওরিগুলো শিখে ফেলেন। এমনকি মাত্র 14 বছর বয়সে তিনি ক্যালকুলাস এবং ইন্টিগ্রেশনের অঙ্কের মাস্টার হয়ে গিয়েছিলেন। অঙ্ক এবং বিজ্ঞানে তার এত জ্ঞান ছিল যে ক্লাসে যখন সে কোনো প্রশ্ন করার জন্য হাত তুলত তখন প্রফেসররা ঘাবড়ে যেত, কারণ তার প্রশ্নগুলো প্রফেসরদেরও চিন্তায় ফেলে দিত। আইনস্টাইন ছোট থেকেই চেয়েছিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যকে একটি মাত্র সূত্র দিয়ে ব্যাখ্যা করতে, আর এটাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। মাত্র 26 বছর বয়সে তিনি মোট 4টি রিসার্চ পেপার পাবলিশ করেছিলেন, যা সারা বিশ্বকে হতবাক করে দিয়েছিল। আর এই জন্যই তিনি পরবর্তীকালে নোবেল প্রাইজও পেয়েছিলেন। বিজ্ঞানীরা ধারণা করেন আইনস্টাইনের ব্রেন তার জন্মের সময় একজন সাধারণ বাচ্চার ব্রেনের মতোই ছিল, যা পরবর্তীকালে বিকশিত হয়েছিল। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন অঙ্কের সমস্যা সমাধান করার জন্য অনেক গভীর চিন্তাভাবনা করতেন, আর এইভাবেই তার ব্রেন ডেভেলপ হতে শুরু করে। এই মহান বিজ্ঞানীর ব্রেন আজও আমেরিকার দ্য ম্যাটার মিউজিয়ামে অনেকগুলো ভাগে সুরক্ষিত অবস্থায় রাখা আছে। বন্ধুরা, এই ভিডিওটি থেকে আপনার জন্য রইল একটি সহজ প্রশ্ন। কমেন্ট বক্সে আমাকে জানান আইনস্টাইনের জন্ম কোন দেশে হয়েছিল। যাদের উত্তর ঠিক হবে তাদের কমেন্টে আমি হার্ট দিয়ে দেবো। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। রোমাঞ্চপিডিয়া আবার ফিরবে কিছু আশ্চর্য তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।